আসসালামু আলাইকুম। আজ ৪ঠা মে ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। তামিলনাড়ু ও কেরালায় ভরাডুবি মোদির, আসাম পশ্চিমবঙ্গে মোদির দলের সুখবর। প্রতিশোধের নেশায় ইরান ভয়ঙ্কর যা ঘটাতে পারে। ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ। শুরুতেই ভারতের নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে। প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়েছে। 2 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গণনা চলার পর দেখা যাচ্ছে বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে 106টিতে এগিয়ে রয়েছে। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম AIADMK নেতৃত্বাধীন জোট 71টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ক্ষমতাসীন দ্রাভিদা মুন্নেত্রা কাজাগাম DMK, যারা কংগ্রেস ও GMK এর সঙ্গে জোট রয়েছে, তারা 56টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে। প্রাথমিক ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতার পরিবারের সদস্যরা তার বাবাসহ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কেউ আনন্দে লাফাচ্ছেন, কেউ একে অপরকে জড়িয়ে ধরছেন, আবার কারো চোখে আনন্দের অশ্রুও দেখা যাচ্ছে। বাড়ির বাইরে ইতোমধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ দলীয় কর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে ভিড় করতে পারেন। ভারতের দক্ষিণী রাজ্য কেরালায় বিধানসভা নির্বাচনে এক বিশাল রাজনৈতিক পালাবদল লক্ষ্য করা যাচ্ছে। সোমবার ভোট গণনার শুরু থেকেই ক্ষমতাসীন বাম জোট LDF এর চেয়ে অনেকটা এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট UDF। প্রাথমিক তথ্য অনুযায়ী কেরালার শিক্ষিত ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেরালা বিধানসভার মোট 140টি আসনের ম্যাজিক ফিগার হলো 71। NDTVর প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী 127টি আসনের ফলাফলের প্রবণতায় UDF একাই ম্যাজিক ফিগারের চেয়ে বেশি পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর কেরালায় আবারও কংগ্রেস জোটের শাসন ফেরার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। কেরালার রাজনীতিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া বিজেপি এবারও খুব একটা সুবিধা করতে পারেনি। গেরুয়া শিবির মাত্র 5টি আসনে এগিয়ে থেকে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো পেয়েছে 8টি আসন। বড় বড় প্রতিশ্রুতি আর কেন্দ্রীয় নেতাদের প্রচার সত্ত্বেও কেরালায় বিজেপির এই দল বড় বড় প্রতিশ্রুতি আর কেন্দ্রীয় নেতাদের প্রচার সত্ত্বেও কেরালায় বিজেপির এই ফল দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত অসন্তোষ এবং পরিবর্তনের ইচ্ছা UDF এর পালে হাওয়া দিয়েছে। বিশেষ করে দুর্নীতি বিরোধী প্রচার এবং নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করেছে। সব মিলিয়ে আজকের ফলাফলের প্রবণতা বলছে কেরালায় লাল দুর্গের পতন ঘটিয়ে তেরঙ্গা উড়াতে যাচ্ছে কংগ্রেস জোট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে বিজেপি। ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় বিজেপিকে হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে। তিনি আরো বলেন, তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে, এটা বিজেপির পরিকল্পনা। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। সরকার গঠনের জন্য 148টি আসনে জয় প্রয়োজন। এবার ইরান প্রসঙ্গ। গত 19 এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন
টিম হকিন্স জানিয়েছেন, এমভি টুস্কা নামের জাহাজটি ২২ জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ৬ জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথে প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে। ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় ২ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ, খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। তবে ইরানের ইউনিফাইড কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের হাতেই রয়েছে। জাহাজ চলাচল করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। যে কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের উপর হামলা চালানো হবে। হরমুজ প্রণালীতে আটকে আছে বিভিন্ন দেশের প্রায় ২,০০০ জাহাজ। এসব জাহাজে প্রায় ২০,০০০ নাবিকও দীর্ঘদিন ধরে সমুদ্রে ভাসছেন। তাদের খাদ্যের মজুতেও টান ধরেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও এই তথ্য জানিয়েছে। আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে তেলের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ এবং পর্যটকবাহী প্রমোত্তরী। আইএমও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন অবধি ১৯টি জাহাজ আক্রান্ত হয়েছে। এতে নিহত হয়েছেন ১০ নাবিক এবং আহত হয়েছেন আরও ৮ জন। পারস্য উপসাগরে স্থবির হয়ে থাকা জাহাজগুলোতে খাবার, জ্বালানি এবং সুপেয় পানি ক্রমশ ফুরিয়ে আসছে। আইএমও সতর্ক করে বলেছে, জাহাজগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সংস্থাটির পরিচালক জ্যামিয়েন শাভিলিয়ার গত মার্চে বলেন, আধুনিক সময়ে এত বেশি নাবিকের আটকে থাকার কোনো নজির নেই। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। নাবিকদের নিরাপদে সরিয়ে নেবার জন্য আইএমও সকল পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। ইরানের রাজপথে এখন সর্বত্রই নিহত নেতা এবং নতুন শাসকদের ছবি। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে দেয়াল, সবখানেই বর্তমান শাসন ব্যবস্থার আধিপত্য। সাম্প্রতিক যুদ্ধ, বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার পর দেশটির সাধারণ মানুষের মধ্যে দানা বাঁধছে এক নতুন আতঙ্ক। অনেক ইরানি মনে করছেন, যুদ্ধের জামা ঝুলে দেশটির ইসলামী শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং তারা এখন বিরোধীদের ওপর প্রতিশোধ নিতে মরিয়া। বিবিসির সংগৃহীত তথ্যে উঠে এসেছে তেহরানের বর্তমান পরিস্থিতির এক ভয়াবহ চিত্র। দেশটির ভেতরে থাকা সাধারণ নাগরিক, মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে। তেহরানের বাসিন্দা সানা ও দিয়াকো জানিয়েছে, তারা আশা করেছিলেন যুদ্ধের ফলে হয়তো কট্টরপন্থী শাসনের অবসান ঘটবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সানা বলেন, শুরুতে ভেবেছিলাম বড় নেতাদের পতনে হয়তো পরিবর্তন আসবে, কিন্তু এখন দেখছি রেভলিউশনারি গার্ডসের হাতে সব ক্ষমতা চলে গেছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হারানার তথ্যমতে গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৩,০০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ চলাকালীন রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্তত ২১ জন বন্দীকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৯ জন জানুয়ারি বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় আইনজীবী সুজান জানান, যুদ্ধের সময় বন্দীদের উপর নির্যাতনের মাত্রা কয়েক গুণ বেড়েছে। তিনি বলেন, আগে যারা সশস্ত্র ছিল কেবল তাদের উপর কঠোরতা দেখানো হতো, কিন্তু এখন সাধারণ প্রতিবাদকারীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। যুদ্ধ পুরোপুরি শেষ হলে সরকার বন্দীদের উপর এই যুদ্ধের সমস্ত ক্ষোভ উগরে দেবে, এমনটাই আমাদের আশঙ্কা। পারিবারিক বিভাজনের এক চিত্র ফুটে ওঠে সুজানের কথায়। তার বাবা মা কট্টর সরকার সমর্থক হলেও ভাই ঘোর বিরোধী। এমনকি পরিবারের মধ্যেও এখন এই রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। ইরানে বর্তমানে স্বাধীন সাংবাদিকতা এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর মিন নামের একজন সাংবাদিক জানিয়েছেন, আগে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হতো এমন প্রতিবেদনকে এখন গুপ্তচর বৃত্তি হিসেবে দেখা হচ্ছে। ইরানি আইনে গুপ্তচর বৃত্তির সাজা মৃত্যুদণ্ড। তিনি বলেন, আগে আমরা আন্দোলনের প্রভাব নিয়ে ভাবতাম, আর এখন কেবল নিজে এবং পরিবার নিয়ে বেঁচে থাকার চিন্তায় নির্ঘুম রাত কাটাই। বর্তমানে ইরানের রাজপথে বিরোধীদের কোনো অবস্থান নেই। সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এবছর এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের অজুহাতে সরকার অভ্যন্তরীণ দমন পীড়নকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা পুরোপুরি রুদ্ধ। অনিশ্চয়তা আর ভয়ের চাদরে ঢাকা পড়েছে সাধারণ ইরানিদের ভবিষ্যৎ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন নৌ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল নিরাপদ করার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার তেহরান থেকে দেয়া এক বিবৃতিতে ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে বিদেশি সামরিক উপস্থিতি বা হস্তক্ষেপকে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং নতুন সংঘাতের ঝুঁকি বাড়াবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে দ্রুত প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ঘোষিত এই অভিযান এবং ইরানের পাল্টা সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও কঠিন হয়ে পড়ছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক আলোচনা ও দুই পক্ষের অবস্থানের উপর। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এবার দেশের খবর। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবার একযোগে ৪৫ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি দেওয়া হয়েছে। গত শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এসব কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। এতে অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। রাজধানীর নয়াপল্টন সহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর, বরিশাল মহানগর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল সহ কয়েকটি জেলার আংশিক কমিটি, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর বাইরের বেশ কয়েকটি কলেজ সহ রাজধানীর ঢাকা কলেজে নতুন বর্ধিত কমিটির অনুমোদন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মূলত সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং মাঠ পর্যায়ে গতিশীলতা বাড়াতে এই রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এদিকে সদ্য ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হয়েছেন বিগত সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতাকর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনুসারীরা। গতকাল দুপুরে পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এছাড়া গতকাল দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জেলা ছাত্র দলের একাংশ। নতুন কমিটি গঠনের পর ফেসবুকে লাইভে এসে অঝরে কেঁদেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদ। মুহূর্তে তার কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে দীর্ঘ 12.5 ঘন্টা পুলিশি হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার দিবাগত রাত 12টার দিকে কোতোয়ালি মডেল থানা থেকে তিনি মুক্তি পান। এর আগে রোববার বেলা 11:30টার দিকে কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। আটকের পর তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল। রাত 12টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা বিষয়গুলো আরও খতিয়ে দেখছি। রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর 12টার থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিক ও চালকরা। এর ফলে দুপুর 12টার থেকে বিকেল 3টা পর্যন্ত ওই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি সংক্রান্ত কিছু অভিযানের ভিত্তিতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্যে বিশেষ
সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্যে চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি? আমি ধারাবাহিকভাবে নাম বলছি: ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।